একটি বিষয়ে আলোচনার ভিতরে বারবার এসেছে, সেটি হচ্ছে যে বাজেট নিয়ে আসলে বিরোধী দল কতটা কন্ট্রিবিউট করতে পারছে সংসদে, সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো আজকে বলেই ফেলেছেন যে বাজেটের বাইরে অন্য সব বিষয়ে বিরোধী দল আলোচনা করছে। স্বাস্থ্য সংস্কার কমিশন এত বড় একটা বিস্তৃত প্রতিবেদন দিলে আপনারা কোনো ধরনের অবজারভেশন বা মন্তব্যই জানাননি। কামরুজ্জামান রতন বলছেন খুব ভাইব্রেন্ট সংসদ, কিন্তু আবার ওনার দলের মন্ত্রীরাই বা প্রতিমন্ত্রীরাই বলছেন যে আপনারা সংসদে বাজেট ইস্যুতে খুব বেশি পার্টিসিপেট করেননি, পলিটিক্যাল ইস্যুতে যতটা আপনারা সরব ছিলেন এবারের বাজেট অধিবেশনে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে সহ যারা আমাদের এই আজকের এই শোতে উপস্থিত আছেন সকল দর্শকবৃন্দকে। আপনি যেটা বলছিলেন যে বাজেট অধিবেশনের কথা, যেমনিভাবে ওনাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আবার তেমনিভাবে আমাদের মাননীয় স্পিকার বলেছেন যে উনি সপ্তমবারের মতো উনি সংসদ সদস্য হয়েছেন। ওনার মুখ থেকে আমরা শুনেছি এই বর্তমান পার্লামেন্ট হচ্ছে ওনার দেখা শ্রেষ্ঠ পার্লামেন্ট বলে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন। কেন করেছেন? এই যাবৎকালের ইতিহাস দিয়ে তিনি পর্যালোচনা করেছেন। প্রত্যেকটা বিষয় যেভাবে প্রত্যেকটা বিভাগ সম্পর্কে, প্রত্যেকটা মন্ত্রণালয় সম্পর্কে যেভাবে চুলচেরা বিশ্লেষণ হয়েছে এবার বাজেটে বিরোধী দলের পক্ষ থেকে, আপনি অতীত ইতিহাসগুলো পর্যালোচনা করলে হয়তো দেখতে পাবেন। আমার সম্মানিত ভাই আছেন যিনি সরকার দলের সংসদ সদস্য, তিনিও জানেন প্রত্যেকটা বিষয়গুলো নিয়েই আমরা কথা বলেছি। এক একটা পয়েন্টগুলো নিয়ে, এক একটা বিষয়গুলো নিয়ে, অসামঞ্জস্যতা নিয়ে, বাজেট কেন আমাদের দেশে ফলপ্রসূ হয় না সেটা নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সেগুলো ইতিপূর্বের বছরগুলোর অ্যানালাইসিস সহ আমরা কথা বলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই বিষয়গুলো আলোচনার মধ্যে সব বিষয় তো আসলে এগুলো বাইরে এইভাবে আসে না, এটা একটা ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে যে এই আলোচনাতে আমরা যারা অংশগ্রহণ করছি সরকারি দল মানে ক্রিটিসিজমের চেয়ে দেখা যাচ্ছে যে বেশি প্রশংসা করছেন, আমরা বেশি ক্রিটিসিজম করছি, আবার যেগুলো ভালো সেগুলো ভালো আমরা বলছি। এর মধ্য দিয়ে আমাদের সংসদ কিন্তু চলমান আছে। গতকালকে একটা বিষয় আপনি দেখবেন খেয়াল করে, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে আমরা যে প্রিভিয়াস যে একটা অবস্থান ছিল সংসদে, যে শুধুমাত্র বিরোধিতার খাতিরেই বিরোধিতা করা, আমরা সেইটা ভেঙে দিতে চাই। আমরা ওই রকমের বিরোধী দল হতে চাই না। যেটা সরকার ভালো করবে দেশের জন্য, জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের অর্থনীতির জন্য, সেইগুলোর সাথে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আর যেগুলো স্বার্থবিরোধী হবে জনগণের, যেগুলো জনগণকে আবারও ভোগান্তির মধ্যে ফেলবে, আবারও দেশের টাকা যখন বিদেশে পাচার হবে, বিদেশে যখন বেগমপাড়া তৈরি হবে, সরকারের পক্ষ থেকে এই জাতীয় অপরাধীদের নাম যখন প্রকাশ করা না হবে এবং তাদের বিরুদ্ধে কি পানিশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে সেটা যখন আমরা স্বচক্ষে না দেখতে পাবো, তখন আমরা আবারও এই বিরোধিতা সর্বোচ্চটুকু আমরা সেখানে আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করব। আপনাকে একটা কথা বলতে চাই যে বাজেটের ব্যাপারে বলা হচ্ছে খুব ভালো বাজেট। ওকে, আমাদের প্রিয় ভাই বলেছেন যে এই সরকার তো মাত্র 1 মাস 1.5 মাস সময় পেয়েছে বাজেট করার জন্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি তাই বলে? আপনি যদি দেখেন যে আজকের বাজেট আগামী এই 30 তারিখে পাশ হয়ে যাওয়ার পরেই আবার কিন্তু বাজেট নিয়ে যারা কাজ করেন তারা কাজ শুরু করে দেবেন। এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের। কারণ আমাদের দেশের বাজেটগুলো আমরা এই সংসদেও আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে, আমাদের ভিতর থেকে পার্লামেন্ট সদস্যরা কথা বলেছেন এ ব্যাপারে, যে আমাদের সংবিধানে আছে যে 81 কি বলে, যে আপনাকে বলি 83 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংসদে আলোচনা সাপেক্ষেই জনগণের উপরে কর নির্ধারণ করা হবে এবং সরকারের অনুমতি ব্যতীত সেটা হবে না। আমরা যেটা দেখি যে হয়তো 40 ঘন্টার একটা আলোচনার মধ্য দিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা কেমনে হবে, কিভাবে এটা করকে আরও ভালো বাস্তবায়ন করা যাবে। যেমন বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আয় কর কিভাবে ভালোভাবে আদায় করা যায় এর যে ব্যর্থতা আছে সেটাকে স্বাবলম্বী করার জন্য একটা কমিশন গঠন হয়েছিল। সেই কমিশনের কার্যকারিতা কতটুকু সেটা কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। তো এই অবস্থায় আরেকটা বিষয় আপনাকে বলি যে আমাদের সংবিধানে আছে 132 অনুচ্ছেদে যে সরকার তাদের প্রত্যেকটা হিসাব নিকাশ সংসদের নিকট ও রাষ্ট্রপতির কাছে যাবে, তারপর সংসদ উপস্থাপন হবে। সর্বশেষ 2018 সালের আয় ব্যয়ের হিসাব নিকাশ সংসদ উত্থাপন হয়েছে, এরপরে আর হয়নি। তো এই যে অবস্থা, যে বাজেট প্রণয়নের সাথে যদি সংসদ সদস্যরা সরাসরি সম্পৃক্ত থাকার সুযোগ পায়, আমাদের অনেকগুলো সংসদে স্থায়ী কমিটি আছে, কিন্তু বাজেট প্রণয়ন সংক্রান্ত কোনো স্থায়ী কমিটি কিন্তু সংসদে নাই। এটা আমরা আলোচনার মধ্য দিয়েই আমাদের কাজ শেষ হয়ে যায়, এরপরে বাজেট পাশ হয়ে যায়, আবার নতুন করে আবার শুরু হয়। এবং এই বাজেট পাশের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যারা সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু যারা এই
মানে ইনকাম, যারা আয়করের কাজ করেন তারাই নির্ধারণ করে নিচ্ছেন যে আমি এই বছর কতটুকু আয়কর আদায় করব। আপনি কতটা আস্থা পাচ্ছেন সরকারি বাজেট বাস্তবায়ন করতে পারবে? আমরা বলছি যে এই বাজেট অবশ্যই আশা জাগা নিয়ে বাজেট আমাদের, কিন্তু একটা দুর্বল অর্থনীতির উপর দাঁড়িয়ে কিন্তু এই বাজেটটি পাশ করা হয়েছে। বাংলাদেশ কিন্তু বলা যায় যে মোর ওভারলেস, আপনি দেখবেন যে এখানে আমরা প্রায় কি বলা যে ঋণের একটা বোঝা, আমার বিরাট বোঝা ঘাড়ে পড়ে নিয়ে চলছি। আমরা লাস্ট এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন 23 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ ছিল বিদেশে, মানে বিভিন্ন ঋণ দেশি বিদেশি মিলে। সেটা কিন্তু এক মাসের মাথায় মার্চের ইয়ের পরে এসে বলছে 24 লক্ষ কোটি টাকা ঋণ, যেটা আগামী 3 অর্থ বছরে রেশিও বলছে 34 লক্ষ কোটি টাকায় সেটা উপনীত হবে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে যে বাজেটটি পাশ করেছে, উপস্থাপন করেছেন, এটা একটা মানে চ্যালেঞ্জিং বাজেট আমরা মনে করি, সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু এই বাজেট বাস্তবায়ন করার জন্য প্রিভিয়াস টাইমে যে আমরা মানে সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সকল জায়গায় জবাবদিহিতা, এই যে একটা অভাব আমরা দেখেছি, সেইটার মধ্যেই যদি গতানুগতিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই বাজেট হোঁচট খাবে, এই বাজেট হোঁচট খাবে। এবং যে ঘাটতি দেখানো হয়েছে 2,43,000 টাকা ঘাটতি শুধুমাত্র বাজেটের হিসাবে, কিন্তু আয়করে যে নির্ধারণ করা হয়েছে, ইতিপূর্বে ইতিহাস বলছে 4 লক্ষের উপরে কখনো আমাদের এনবিআর কখনো আয় করতে পারে নাই, 4 লক্ষ কোটি টাকার বিষয়। তো তারপরে দেখা যাচ্ছে 6,95,000 কোটি টাকা এখানে আমরা বাজেট আয় করবো বলে আমরা একটা নির্ধারণ করা হয়েছে। এখানেও যদি প্রায় 2,95,000 কোটি টাকা আর ওখানে 2,43,000 কোটি টাকা, বিরাট বড় একটা ঘাটতি বাজেট নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। তো সেখানে যদি আমরা মনে করি যে এইটা যদি একটা জবাবদিহিতার মধ্যে, একটা সুশাসনের মধ্যে, এবং দুর্নীতি ইতিপূর্বে যেভাবে হয়েছে সেটাকে যদি তার রোধ না করা যায়, তাহলে এই বাজেট অতীতের নেই। আবার আপনার কাছে আরেকবার আসবো।